স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি ইশরা জাহান। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১০ই নভেম্বর নতুন ৩ জন উপদেষ্টা শপথ নেবার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ২৪ জন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করে যুক্তরাজ্য। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। প্রতিমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ভিশন পূরণ, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। জানান, দুই দেশের মধ্যে যে কোনো বিষয়ে আলোচনা ও সহযোগিতার পথ খোলা আছে। Professor Yunus to lay out his vision for how that will unfold, and the UK will seek to support. যুক্তরাজ্য মনে করে বাংলাদেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন পূরণ, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সব ধরনের সহযোগিতাও করবে যুক্তরাজ্য। দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২,৮৪,৯৭৭ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় ১৭%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বছরের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। এছাড়া গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ২,১১,৩৯১ কোটি টাকা। অর্থাৎ গত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে, এতদিন যা বিভিন্ন মহলের কারসাজিতে চাপা পড়েছিল। মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সংকট ও দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ ১৭টি সমস্যা আগামী ২ বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে বলে মনে করে সিপিডি। জরিপে তথ্য প্রকাশ করে এই কথা বলেছে সংস্থাটি। আর এতে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসার বড় বাধা দুর্নীতি। এনবিআর সংস্কার করলে ৫০% দুর্নীতি কমবে বলে মনে করেন তারা। রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে জরিপ প্রকাশের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, আগামী ২ বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সংকট, দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ ১৭টি সমস্যা। যেখানে ম্যান্ডেটরি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকার কথা এবং অডিটর থাকার কথা, সেই জায়গাগুলোতেও ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির সমস্যা রয়েছে। জয়েন্ট স্টক কোম্পানি সেটিও আসলে নট আপ টু দ্য মার্ক ইন টার্মস অফ প্রোভাইডিং আইটি বেসড সার্ভিস প্রোভাইডিং ফ্যাসিলিটি। অংশীজনদের মতে, ব্যবসা খাতে বড় বাধা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি। শুধু এনবিআর এর সংস্কার করে ব্যবসা খাতে ৫০% দুর্নীতি বন্ধ করা সম্ভব। এনবিআর কে একটা যদি আমরা ডিফারেন্ট পলিসি দিতে পারি, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, বন্ড সবগুলাকে, আমার মনে হয় যে করাপশন 50% কমিয়ে আনা সম্ভব। কিন্তু যেটা আছে সেটা যদি এফিশিয়েন্টলি রান করে, অ্যান্ড ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে কেপেবিলিটি, সক্ষমতা বাড়াতে আমাদের, এবং সেই ব্যাপারটাও আছে যে আমরা কিভাবে ইমপ্রুভ করি। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের স্বৈরাচারী আচরণে ধ্বংস হয়েছে ব্যাংক খাত। দুর্নীতিই তো রাজনীতি থেকে what do we expect? Nothing more than what happened already, because this criminalized politics has created their own self-interested group. বাণিজ্য খাতে সংস্কারের জন্য প্রয়োজনে আলাদা কমিশন গঠন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে সরকার। প্রয়োজনে বাণিজ্য খাতে সংস্কারের জন্য আলাদা কমিশন গঠন করা হবে, তবে সরকারের কাছে এর প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে।
এছাড়া ব্যবসা সহজীকরণে কাজ চলছে বলে জানান বিডা চেয়ারম্যান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। আলু, পেঁয়াজ ও চিনির দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেদিকে সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথা জানান তিনি। আগামী বছর আয়কর রিটার্ন জমা দেবার জন্য মোবাইল অ্যাপ চালু করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। সোনা চোরাচালান রোধে বিদ্যমান ব্যাগেজ রুলস সংশোধনের কাজ চলছে। যেসব এয়ারক্রাফটের ভেতর দিয়ে স্বর্ণ চোরাচালান হয় সেগুলো নিষিদ্ধ করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। লোকাল পর্যায়ে কোনো শুল্ক নাই, ডিউটি নাই, ইম্পোর্ট স্টেজে নাই। একমাত্র আমাদের ইম্পোর্ট স্টেজে ভিএটি ছিল, সেটাও আমরা প্রথম পর্যায়ে 5% প্রত্যাহার করেছিলাম। বাকি যে 10% আছে তার মধ্যে আরও 5% প্রত্যাহার করে নেব। আমাদের হিউজ রেভিনিউ লস হবে, কিন্তু আমরা চাই সামনে রমজান আসছে, আমাদের জনগণের যাতে বিশেষ করে এই নিত্য প্রয়োজনীয় মূল দ্রব্যগুলো যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কি ছিল সেই জাহাজে, আর কেনই বা এতদিন পর পাকিস্তান থেকে জাহাজ সরাসরি বন্দরে এলো, এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আলাদা কোনো চুক্তি বা সুবিধায় নয়, স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেই এসব পণ্য বন্দরে নামানো হয়েছে। দুবাই ও করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফাজং চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 11 নভেম্বর। পরদিন 328টি কন্টেনার নামিয়ে চলে যায় ইন্দোনেশিয়ায়। 328 কন্টেনারের মধ্যে 64টি এসেছে দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে, আর করাচি বন্দর থেকে আনা বাকি 264টি কন্টেনার ছিল সোডিয়াম কার্বনেট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেটের মতো বিভিন্ন শিল্পের কাঁচামাল। এই জাহাজ দিয়ে পণ্য এনেছে বাংলাদেশের কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান কর্ণফুলীর সহযোগী প্রতিষ্ঠান এই কোম্পানি। একই জাহাজে পাকিস্তান থেকে 2 কন্টেনার 52 মেট্রিক টন খেজুর আমদানি করেছে খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল। আমরা কোয়েশ্চেন করছি না যে চায়না থেকে ডিরেক্ট এরকম 11 দিনে এটা আসলো, আমি এটা 100% এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? এখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বা আশেপাশের জিনিসগুলোর কারণে হয়তো এটাকে আমরা বেশি ফোকাস করছি, বাট কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাহাজ নিয়ে নানা ভুল তথ্য বিভ্রান্তি তৈরি করছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। দুবাইয়ের শিপে জাস্ট করাচি হয়ে নিয়ে আসছে। করাচির থেকে তো আগেও কন্টেনার আসতো, যেটা দুবাই হয়ে সিঙ্গাপুর কলম্বো হয়ে। এবার ওই যে আমাদের আরএসএল এর একটা জাহাজ জাস্ট দুবাই থেকে আসতেছে, ওটা করাচি টাচ করে আসছে। আমাদের 80% ইম্পোর্ট আসে চায়না থেকে, 10% ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সবচেয়ে বড়, দুবাই, তারপর পাকিস্তান। তো এগুলো পাকিস্তান থেকে আসছে না আগে। এই জাহাজের কতবার দিলাম, আইজিএম, ইজিএম সব সাবমিট করা কন্টেনার লিস্ট সব পোর্টে আছে, কাস্টমার কাছে। এর আগে পাকিস্তান থেকে জাহাজে করে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রামমুখী কন্টেনার। সম্প্রতি দুবাই ভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডারেল লাইন্স ডিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে চালু করেছে এই সেবা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। শেখ হাসিনাকে দিয়ে আবারও বাংলাদেশে হরিলুটতন্ত্র বাস্তবায়নের অপচেষ্টায় আছে ভারত, এ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে প্রধান উপদেষ্টার মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না, এমন প্রশ্ন তুলে দলটির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচনের জন্য আরও সময় দিলে ফ্যাসিবাদ শক্তিশালী হবে। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম দ্রুত তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে?
আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে না? দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে সংস্কারের নামে মানুষকে ধৈর্যহারা না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু। নির্বাচনই এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে যায়। এদিকে বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে ভারত। পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, তাদের খুবই দুঃখ শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে। যে কি করে তারা আবার হাসিনাকে সেই লুটতন্ত্র, সেই হরিলুটতন্ত্র, পাচারতন্ত্রের মধ্যে আবার তাকে ক্ষমতায় বসানো যায়, যাতে এই তন্ত্রগুলো বাস্তবায়ন করা যায়। এছাড়া আগামীতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসন আমলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের গুম নির্যাতনের ঘটনায় আরও ৭টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ৫৩ জনকে। এদিকে জুলাই গণহত্যা মামলায় সোমবার সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। ১১ বছর ধরে এমন কষ্ট বয়ে বেড়াচ্ছেন গুমের শিকার এই ভুক্তভোগী। দিন কাটছে হুইল চেয়ারে আর হাসপাতালের বারান্দায়। ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়, এরপর গুলি করে সেতু থেকে ফেলে ভেঙে দেওয়া হয় মেরুদণ্ড। হুইল চেয়ারে থাকা এদের কারোর ইচ্ছে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ আশা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ চুকিয়ে করবেন সরকারি চাকরি। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে হয়েছেন পরিবারের বোঝা। ওনারা অতর্কিত এসে গুলি করে, গুলি এক পর্যায়ে আমার ছিটানো গুলি আমার এই পাশে ঢোকে। আমি তখন চোখ মুখ চেপে ধরে আমি তখন বেহুশ অবস্থায় হয়ে যাই। আমার অপরাধ ছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করি, এই কারণেই আমার এত নির্যাতন, এত জুলুম। গুম ও নির্যাতনের শিকার এমন ৭ জনের সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী, অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তা অনুমান করতে পেরেছি এটা যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর ল্যান্ড বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন এখানে আমাকে ৩.৫ মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। এসব ঘটনায় আসামি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ৫৩ জনকে। আমরা সামষ্টিকভাবে ৭টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি, ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে করা মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৪ জনকে। নিয়মিত হাজিরা দেবেন তারা, তবে তদন্ত কাজ শেষ করতে আরও সময় লাগবে। রবিবার ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। স্বাভাবিকভাবে এই ১ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তো সমাপ্ত হবে না, সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা। সেই সময়ের জন্য আমরা সময় চাইব তদন্ত সংস্থার পক্ষ থেকে, যে তদন্ত কাজ শেষ করার জন্য। আর কালকে তো আসলে খুব বেশি প্রসিডিংস থাকবে না, কালকে তারা নর্মাল ডেটে হাজির হবেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে বিচার করার ব্যাপারে আশাবাদী চিফ প্রসিকিউটর। অপরাধীর যে বহিঃসমর্পণ, সেই চুক্তি অনুযায়ী এক্সট্রাডিশনের যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা পরবর্তী ধাপে যাব। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করেছেন চাকরি প্রত্যাশীরা। সকালে পেট্রোবাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে বিক্ষোভ করেন তারা। এতে পেট্রোবাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন সংস্থাটির শত শত কর্মকর্তা কর্মচারী। এ সময় চাকরি প্রত্যাশীরা অভিযোগ করেন, ২০২২ সালে সার্কুলার হলেও নানা অজুহাতে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিচ্ছে না। এই বিষয়ে বারবার পরীক্ষার তারিখ পরিবর্তন করে বিভ্রান্তির সৃষ্টি করছে। তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ভারপ্রাপ্ত এমডি বলেন, বন্যা সহ নানা কারণে মৌখিক পরীক্ষা নিতে দেরি হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে অবস্থান থেকে সরে যান আন্দোলনকারীরা।
ভাইবার 17টা ক্যাটাগরির ভিতরে 16টা ক্যাটাগরির ভাইবা শেষ। এখন শুধুমাত্র 2 দিনের ভাইবা স্থগিত করে রেখেছে। কি কারণে, কেন স্থগিত করে রেখেছে, কেন বারবার ডেট পরিবর্তন করতেছে আমরা কিছু জানি না। আমরা চাচ্ছি ওনারা একটা নির্দিষ্ট ডেট দিয়ে আমাদের এই আর একটা ক্যাটাগরির কয়েকজন স্টুডেন্টের ভাইবা নিয়ে নিক এবং আমাদের ফলাফল দ্রুত প্রকাশ করে আমাদেরকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিক। লটারির মাধ্যমে নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রাজধানীর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারীরা। সকাল 10টার থেকে শিক্ষার্থীরা আসাদগেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, করোনা মহামারী পরিস্থিতিতে লটারি পদ্ধতি চালু করা হয়। সেই পরিস্থিতি এখন না থাকলেও লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া এখনও চলমান। এতে মেধা থাকার পরও ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হারাচ্ছেন অনেকে। দাবি আদায় না হলে আরও বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বেলা 12টার দিকে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এই আন্দোলনটা ছিল কিন্তু মেধাভিত্তিক, যাতে মেধার জয় হয় বা এমন কিছু। আর আমাদের এখন দাবি হচ্ছে মেধার মাধ্যমে যাতে ছাত্র ভর্তি করা হয়। লটারির মাধ্যমে তো একদম যোগ্য যে স্টুডেন্ট সবাই তো আর ঢুকতে পারে না, অযোগ্য স্টুডেন্টরাও ঢুকতে পারে। লটারি হচ্ছে সম্পূর্ণ একটা ভাগ্যের উপর। আজকের মতো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদের কাছে আসে নাই। যখন আসবে সিদ্ধান্ত তখন আমরা জানাই দিব। প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজধানীর আনন্দময়ী স্কুলের শিক্ষার্থীরা। বেলা 12টায় পরীক্ষা বর্জন করে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রধান শিক্ষক নাসিমার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। নাসিমা আক্তারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তাদের। ঘণ্টাব্যাপী চলে এই অবস্থান কর্মসূচি। এ সময় অভিভাবকেরা শিক্ষকদের উপরে চড়াও হন। ৬,০০০ টাকা ঘুষ চেয়েছিলে, তুমি আমাকে ৬,০০০ টাকা দাও, তোমাকে আমি উঠাই দেবো। বাট আমার 5 মার্কের জন্য আমার ফেল আসলো, তারপর আমার উঠাই দিচ্ছে, বাট ওরে দেয়নি। অনেক দুর্নীতিবাদ ছিল, আমাদের উপর অনেক নানাভাবে টাকা খাইতো, এটা নিয়ে টাকা খাইতো, বেশি বেশি টাকা নিত আমাদের সব স্কুলের বাচ্চারা আন্দোলন করে ডিসি অফিসে আসবে। এখন আমরা তো আমাদের বাচ্চাগুলোকে একা ছাড়তে পারি না। হেড টিচার আমরা চাই না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী আজ। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন অধিকার বঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ে নিরবচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন। মহান এই নেতার জন্ম সিরাজগঞ্জে হলেও তার জীবনের বড় একটি সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। এই উপলক্ষে সেখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। সকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, অতীত ভুললে চলবে না, দেশের জন্য যার যে অবদান তা স্বীকার করে এগিয়ে যেতে হবে। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। সেই জন্যে দেশের মানুষের কথা চিন্তা করুন, মানুষকে সম্মান করুন, অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার। মধ্যরাতের আগুনে পুড়ল চট্টগ্রামের জেলেপল্লী। ভস্মীভূত বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত অর্ধশত স্থাপনা। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সব হারানো জেলেদের হাহাকার যেন থামছেই না। ফায়ার সার্ভিস কিছু জানাতে না পারলেও একটি ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা জেলেদের। আর ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। চট্টগ্রামের পতেঙ্গার আকমল আলী ঘাট জেলেপাড়ায় আলমগীর সওদাগরের দোকানে বিক্রি হতো তেল, ডিজেল ও নৌকার সরঞ্জাম। মুহূর্তেই পুড়ে ছাই সব। এখানে আগুন লাগছে, আমি আসি দেখছি এখানে সব শেষ। এখানে গ্যাসের দোকান ছিল, তেলের দোকান ছিল, মুদির দোকান ছিল, অনেক ঘর বাড়ি ছিল, চুরির ছাই হয়ে গেছে। আর অনেক জাল ছিল, এদের মৎস্যর জাল ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 20 টাকার উপরে। শনিবার রাত 12টার দিকে এই আগুন লাগে। মাত্র 10 থেকে 12 মিনিটে আগুন ছড়িয়ে পড়ে পুরো জেলেপাড়ায়। এতে পথে বসেছে অর্ধশত পরিবার। এই দোকানটা অনেক কষ্ট করে তুলে ধরছি,
এমনভাবে শেষ হয়ে গেছে, কালকে যে ভাত দুটো খাবো এই অবস্থা কি আর নাই। টিনের তৈরি এসব ঘরে রাখা হতো মাছ ধরার জাল, রশি, নৌকার জ্বালানি সহ বিভিন্ন সরঞ্জাম। সব তো বাঁশের ঘর, জাল কাজ সব শুকনা বাঁচতো, সবগুলো এক লগে মানে দাদা করে আগুন চলে গেছি। আগুনে পুড়ে জীবিকার সবটুকু হারিয়ে এখন দিশেহারা জেলেরা। সামনের দিনে খাবার জোগানোই এখন বড় চ্যালেঞ্জ। আছে মহাজনের ঋণের কিস্তির চিন্তাও। কেউ একটা তেনও বাঁচাতে পারেনি, সব পুড়ে গেছে। আমার প্রায় 1 কোটি টাকার মতন কি জালে, রশিয়ে, কাশিয়ে, তেলে সব শেষ। সম্পূর্ণ টাকা তো মানুষের থেকে ধার করে নাকি এগুলা তিলে তিলে করে জোড়াইছি। এখন একদম সর্বহারা, আমাদের কিছু নেই আর। সমুদ্রে জোয়ার থাকায় রক্ষা পাওয়া গেছে বড় ধরনের প্রাণহানি থেকে। এদিকে আগুনের ঘটনাস্থলে মাটির নিচ দিয়ে গেছে জিটিসিএল-এর গ্যাস সরবরাহ লাইন। আগুনের কারণে ঝুঁকি তৈরি হলেও আপাতত কেটে গেছে বড় বিপদ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। অগ্রহায়ণ মানে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। চিরচেনা এই উৎসবকে ফুটিয়ে তুলতে জয়পুরহাটের কালাইয়ে বসে নবান্নের মাছের মেলা। হেমন্তের শিশির ভেজা স্নিগ্ধ সকাল থেকে উৎসবমুখর পরিবেশ পুরো এলাকায়। দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন মাছ কিনতে, নয়তো মেলা ঘুরে দেখতে। থরে থরে সাজানো রুই, কাতল, চিতল, ব্রিগেড, বোয়াল সহ হরেক রকমের মাছ। ভোর থেকেই সারি সারি দোকানে চলছে হাকডাক। জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসব ঘিরে বসেছে এই মাছের মেলা। আশপাশের প্রায় ৩০টি গ্রামের মানুষ এই মেলায় এসেছে মাছ কিনতে। প্রত্যেক বছরে মেলার নাম শুনে কিন্তু আসতে পারে না, এবারে পরিবার সহকারে নিয়ে আইছি। মেলা উপলক্ষে মাছের দাম খুব স্বাভাবিক আছে, মাছ কিনে আমি খুব খুশি হয়েছি। বিক্রেতারা বিশাল আকৃতির মাছ নিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন। রুই, কাতল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ১৩০০ টাকা দরে। আজকের সর্বোচ্চ মাছ আসতে ২৮ থেকে ৩০ কেজি ওজনের ব্রিগেড সিলভার, ২২ থেকে ২৫ কেজি ওজনের রুই মির্কা, ১৫ থেকে ১৮ কেজি ওজনের কাতলা। প্রতি বছরে বড় বড় মাছ আমরা এখানে সংগ্রহ করে বেচা কিনা করি এবং বেচা কিনা সবচেয়ে বেটার এখানে ভালো। ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও মাছের মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই মেলাতে পাঁচশিরা বাজারে অনেক বড় বড় মাছ ওঠে, ২০-২২ কেজি ওজনের মাছ ওঠে। এই মেলার উদ্দেশ্য মূলত জামাইয়েরা বড় বড় মাছ কিনে এবং আমাদের ছেলেপেলে হাটিদারের পক্ষ থেকে ফুল নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেলা ঘিরে এলাকার বেশিরভাগ বাড়িতেই মেয়ে জামাই সহ স্বজনদের দাওয়াত দেওয়া হয়। এতে কয়েকটি গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন জুড়ে ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আগস্ট মাসের পর এটি সবচেয়ে বড় হামলা বলে দাবি কিয়েভের। এতে ২ রেলকর্মী সহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র। এদিকে নিজেদের আকাশপথে নিরাপত্তা জোরদার করছে নেটো সদস্য পোল্যান্ড। রুশ আগ্রাসনে এরই মধ্যে ধ্বংসস্তূপ ইউক্রেনের অনেক এলাকা। ওডেসা সহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন হামলা চালানো হয়েছে নতুন করে। হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো প্রধান লক্ষ্য ছিল বলে দাবি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। হামলা থেকে বাঁচতে রাজধানী কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নেন অনেক বাসিন্দা। এই হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো। এতে বিদ্যুৎহীন কিয়েভ সহ বেশ কিছু এলাকা। তবে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে ১৪০টি প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিভিয়া বলেছেন, শান্তিপূর্ণ শহরে বেসামরিক মানুষদের ওপর পুতিনের এ হামলা পশ্চিমাদের প্রতি তার সত্যিকারের মনোভাব। গেল শুক্রবার কিয়েভের বিরোধিতার মুখেও জার্মান চ্যান্সেলর ওলাফ শলস প্রায় ২ বছর পর পুতিনের সাথে কথা বলেন টেলিফোনে। এদিকে ইউক্রেনের পাশের দেশ ও ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে তারা তাদের বিমান বাহিনীকে আকাশপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে। খেলার খবর। জোড়াতালি দিয়ে চলা বিসিবির কার্যক্রমে গতি আনতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এখন থেকে বিসিবি বা ফুফে অন্য যে কোনো ক্রীড়া ফেডারেশনের অডিট রিপোর্ট খতিয়ে দেখবে মন্ত্রণালয়। আর্থিক অনিয়ম পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গন সংস্কারের বার্তা দিয়ে কাজ শুরু করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। তবে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নিলেও এখনো জোড়াতালি দিয়েই চলছে বিসিবির কার্যক্রম। বিষয়টি নজরে আছে ক্রীড়া উপদেষ্টার। জানিয়েছেন পুরো দমে বিসিবির কার্যক্রম পরিচালনায় নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। যে বিসিবির গণতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো অনিয়ম দুর্নীতি নিয়েও কাজ করছে মন্ত্রণালয়। জেলা ও বিভাগীয় সংস্কারের দায়িত্বেও এসেছে পরিবর্তন। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে বিসিবি বাফুফে সহ কোনো ফেডারেশনে আর্থিক অনিয়ম হলে ছাড় দেবে না মন্ত্রণালয়। আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না। যেই জবাবদিহিতার কথাটা আপনি বললেন, আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব। বিগত 100 দিনে নিজের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশে আয়োজন করতে চান সাউথ এশিয়ান গেমস। সাফের ব্যাপারে যেটা বললেন, যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করতে পারিনি, সেটার মূল্যায়নটা জনগণের। তবে আমার দিক থেকে ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। আইপিএলে পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। সাকিব লিটনরা খেলে আসায় রিশাদেরও পছন্দের দল এটি। গ্লোবাল টি-20 লিগের জন্য প্রস্তুতি নেওয়া রিশাদ জানিয়েছেন এমনটাই। তবে কোনো কিছু নিয়েই বেশি আশা নেই বলে জানিয়েছেন এই লেগ স্পিনার। মিরপুরে গ্লোবাল টি-20-র জন্য প্রস্তুতি নিচ্ছেন রিশাদ হোসেন। সামনেই ব্যস্ত সময় অপেক্ষা করছে লেগ স্পিনারের জন্য। একের পর এক ফ্রাঞ্চাইজি আসর থেকে যে অফার পাচ্ছেন রিশাদ। আর কদিন পরে আইপিএলের নিলাম। 75 লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকায় আছেন রিশাদ। তবে আইপিএলের দল পাওয়া নিয়ে চিন্তা না থাকলেও পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স, সেটা জানিয়েছেন এই স্পিনার। ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু নিয়ে, তাহলে কষ্ট পাবো না। বিপিএলের ড্রাফটও নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, মানে কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মালি ভালো লাগে আর কি। আপাতত সব চিন্তা গ্লোবাল টি-20 টুর্নামেন্ট নিয়ে। মোহাম্মদ রফিকের কাছ থেকে সেভাবে নিচ্ছেন দীক্ষা। বড় আসরে ভালো করলে আসবে বিভিন্ন জায়গা থেকে ডাক, তবে সেসব না ভেবে এগোতে চান ম্যাচ বাই ম্যাচ। এটা তো বাংলাদেশের 18 কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। আশা তো সবসময় সব ম্যাচ খেলারই থাকে, তো এখন পর্যন্ত জানি না কি হবে, দেখা যাক সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে কি হয়। নিজের উপর ভরসা রেখে বড় মঞ্চে ভালো কিছু করতে চান রিশাদ হোসেন। কিভাবে দেশকে ভালো কিছু। মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।